প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রম আইনে শ্রমিকের অধিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইমরান আহমেদ ভূঁইয়া। অ্যাডভোকেট ইমরান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। 2006 সালে শ্রম আইন প্রণীত হয়েছে এবং পরবর্তীতে 2015 সালে শ্রম বিধিমালা প্রণয়ন হয়েছে। এই শ্রম আইন এবং শ্রম বিধিমালায় শ্রমিকের অধিকার সম্পর্কে কি বলা হয়েছে? দেখুন, আসলে এবং এই আইনটার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাচ্ছি। এই আইনটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে শ্রমিকের মজুরি, কল্যাণ, তারপরে নিরাপত্তা, সুরক্ষা, ছুটি, এই কর্মঘণ্টা, এই বিষয়গুলোর যেন আসলে নিশ্চিত হয়, এই বিষয়টিকে সামনে রেখে এই আইনটি করা হয়েছিল। বাংলাদেশে আসলে অনেকগুলো শ্রম আইন অনেকগুলো ছিল, তো অনেকগুলোকে আসলে কম্পাইল করে এই শ্রম আইনটাকে করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্ডিন্যান্স ছিল। তো আর 1980 সালের পর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে শিল্পর একটা উত্থান হয়েছে। তো এই উত্থানের সাথে সাথে এই আইনগুলোকে আসলে সামঞ্জস্যপূর্ণ করার দরকার ছিল। সেই সব চিন্তা থেকেই 2006 সালে হয়েছে এই আইনটা, এবং 2013 সালে আসলে 15 সালে এটার বিধিমালাটাও প্রণয়ন করা হয়েছে। এবং শ্রম আইনে কিন্তু সংশোধন হয়েছে একাধিক। শ্রম আইন সংশোধন হয়েছে। শ্রম আইনের ভিতরে যে বিভিন্ন মানে খুব বেশি যে খুব সংশোধন যে ম্যাসিভ হয়েছে তা না। 2006 সালের আইনটার ভিতর থেকে কিছু কিছু জায়গায় আপনার কিছু ভুল ত্রুটি থাকায় সেগুলো আবার সংশোধন হয়েছে। তো সব কিছু মিলিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম আইনটা করা, একদম এক কথায় যদি বলা হয় যে শ্রমিকদের স্বার্থ রক্ষা। এখানে যে খালি শ্রমিকদের স্বার্থ রক্ষা বিষয়টা সেরকমও না, মালিক শ্রমিকের সাথে যে সম্পর্কটা, এই জিনিসগুলোও এই আইনটার ভিতরে চলে এসছে। তো সব কিছু মিলিয়ে এই আইনটা শ্রমিকদের যে স্বার্থ রক্ষায় যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখছে। এই আর অধিকারের যে বিষয়গুলো, এই অধিকারের বিষয়গুলো তো আসলে যদি আপনার মালিক পক্ষ যদি শ্রমিকদের সাথে আপনার অতিরিক্ত কাজ করায়, ধরেন বলা আছে যে 8 ঘন্টা এবং সর্বোচ্চ আসলে তার 10 ঘন্টা পর্যন্ত ওভারটাইমের সুযোগ রয়েছে, 10 ঘন্টার বেশি না। তারপর আবার দেখা যাচ্ছে যে অনেক সময় ছুটির বিধান রয়েছে। আপনার যে প্রসূতিদের একটা ওটা আছে, মানে কল্যাণগুলো একদম এই শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যেই, ক্যাজুয়াল লিভ, এই শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে এই আইনটা করা। জি, ইভেন আইনে কিন্তু ওই যে ইয়ারলি লিভ উইথ ওয়েজেস, আর্ন লিভ উইথ ওয়েজেস এর বিধান রয়েছে। জি, আন্তর্জাতিকভাবে আমাদের যে শ্রম আইন, এই শ্রম আইনটি অনেক ক্ষেত্রে সমালোচিত। বিশেষ করে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে যে আমেরিকান গভর্নমেন্ট থেকে প্রেসিডেন্সিয়াল একটা অর্ডার হয়েছে, এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেকবার সরকারকে বলা হয়েছে যে শ্রম আইন সংশোধন করার জন্য। আইনে কি কি বিষয়গুলো রয়েছে যেগুলো আপনি মনে করেন যে সংশোধন করে এটাকে একটি আন্তর্জাতিক মানের করা যেতে পারে? এখানের আমার কাছে যেই সংশোধনের যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানে প্রসিডিউরাল অনেক বেশি ফর্মালিটিসটা রয়ে গেছে, মানে লেন্দি হয়ে যায়। অধিকারটা আদায় করতে গেলে একজন শ্রমিকের অধিকার আদায়, তার একটা ওই যে কোনো আপনি যদি 33-তে বা 213-এ যদি আপনি কেস করেন, তো তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত ডিলে হয়ে যায় যে শেষ পর্যন্ত আসলে ওই শ্রমিক আর ধৈর্য ধরে থাকতে পারে না। প্রবলেমটা সংশোধনের চেয়ে বেশি স্পিডি ট্রায়ালটা করাটা খুবই মানে জরুরি, যেটা আসলে এখন বেশ কয়েকটি যে জেলায় আগে তো মাত্র 4টা ছিল এই যে শ্রম আদালত, তো এখন সেখানে শ্রম আদালত আরও হয়েছে। তো আশা করা যায় যে স্পিডি হবে। আর সংশোধনের ক্ষেত্রে যেটা যে আপনার এই ক্ষতিপূরণ বা ওটার সবচেয়েতে আমার কাছে যেটা এটা এক রকমের যে
মূল যেই জিনিসটা আমার কাছে মনে অধিকারগুলো হয়েছে নিশ্চিত করাটা কি আরো বেশি অধিকারের জরুরি? যে বিষয়টা এখন একটা জিনিস যে দেখেন অনেক কারণ ক্ষেত্রে তাদের যে দাবিনামাগুলো আছে Right. এগুলোকে Right. প্রপার ফোরামে প্লেস করতে ওই দেওয়া সুযোগ কি? ট্রেড ইউনিয়ন জি। করতে বাধা দেয়। জি। মালিকরা ট্রেড ইউনিয়নটাকে আসলে কেন জানি ট্রেড ইউনিয়ন করতে বাধা দেয়, কিন্তু এই শ্রম আইনের ওই তারপর আরেকটা বিষয় আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সংশোধনের যে বিষয়টা, সংশোধনের বিষয়ে একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে আপনার এই এখন মালিক পক্ষ করছে কি শ্রমিকদেরকে এক রকমের বঞ্চিত করার জন্য ওরা থার্ড পার্টিকে নিয়োগ দিচ্ছেন। জি। তো ওই থার্ড পার্টি করে কি, থার্ড পার্টি আপনার কালেকশনটা করে শ্রমিকদেরকে, আর তারপরে তার মাধ্যমে তার সাথে মালিকদের একটা কন্ট্রাক্ট হয়, যে কারণে ওই থার্ড পার্টির কে আর ওই যে ওই শ্রমিক ওই থার্ড পার্টির কাছে যে আপনার ওই আর কোনো ক্লেম করতে পারে না সরাসরি মালিক পক্ষের কাছে। মানে এটা এখন কিন্তু হচ্ছে, আপনি বিভিন্ন কোম্পানি দেখবেন যে আপনার যে শ্রমিক সাপ্লাই দিচ্ছে এই যে আপনার যে নিরাপত্তা প্রহরী যেরকম, এরা সবাই থার্ড পার্টির, বা ড্রাইভার এরা সবাই থার্ড পার্টির এমপ্লয়ি, তারা কিন্তু আর ওদের কাছে ক্লেম করতে পারছে না। বিষয়টি স্পষ্ট করা নেই আইনে। হ্যাঁ, এই জিনিসগুলোকে আসলে স্পষ্ট করে দেওয়া উচিত। যে যদিও আইনে শ্রমিকের যেই ডেফিনেশন, সেই ডেফিনেশনে বলা হয়েছে কন্ট্রাক্টরের অধীনে যদি কোনো শ্রমিক থাকে সেও আসলে শ্রমিক হিসাবে চিহ্নিত হবে। যদি এখন এই কন্ট্রাক্টর থার্ড পার্টির এই জটিল বিষয়গুলোকে নিয়ে এই থার্ড পার্টি আসলে সমস্যাগুলো ক্রিয়েট করছে। মানে ওনরা আসলে আমি একটা কোম্পানি, আমি আপনার সাথে আপনিও একটা কোম্পানি, আপনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো আর একজনকে ধরেন শ্রমিক সাপ্লাই করার জন্য, শ্রমিক সরবরাহ এখন ওই শ্রমিক আমার কাছ থেকে আর কোনো কিছু বেনিফিট পাচ্ছেন না, বাট উনি যেখানে কাজ করছেন সেখান থেকে ওনাকে বেনিফিট দেওয়া হচ্ছে। সেখান থেকে বেনিফিটটা আসলে তাকে দিচ্ছে না, যে কোম্পানি সরবরাহ করছে তাকে দেওয়া হচ্ছে। রাইট। এই কারণে এই জায়গাটা আসলে ক্লিয়ার একটা ওটা আনা উচিত। আমার কাছে এটা মনে হয় যে এই সংশোধনীটা এই ভবিষ্যতের জন্য এটা খুবই জরুরি। জি, এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেক ছোট ছোট কলকারখানা রয়েছে আমাদের দেশে, সেই কলকারখানাগুলোতে অনেক শিশুদেরকে শ্রমিক হিসেবে রাখা হচ্ছে, বা যে ন্যূনতম মজুরি সেটি দেওয়া হচ্ছে না। আমাদের কিন্তু কলকারখানা পরিদর্শকের অধিদপ্তর রয়েছে, তাদের ওখানে ইন্সপেক্টর রয়েছে যারা পরিদর্শক রয়েছে। তারা কি যথাযথভাবে এই কলকারখানাগুলোকে পরিদর্শন করছেন? কারণ আমরা দেখছি শিশু শ্রমিক কিন্তু শিশুদেরকে কাজ করানো হচ্ছে, ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে না। এমনকি আমরা দেখছি যে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, যাতে অনেক শ্রমিকের মূল্যবান জীবন চলে যাচ্ছে। এক্ষেত্রে সরকারের কি ভূমিকা, বা আইনটি কি যথাযথ প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতা রয়েছে কোথাও? এখানে আপনার কলকারখানা পরিদপ্তরের যে কাজটা, সেটা হচ্ছে যে ওনার শ্রমিকদের আপনার কোনো অভিযোগ থাকলে সেই কলকারখানা পরিদপ্তরের কাছে তারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারে তাদের কোনো অভিযোগ নিয়ে। এটা সাধারণত ওই আপনার যে ওনাদের যে চাকুরির শর্ত, তারপর ছুটি আপনি যেগুলো বললেন, গ্র্যাচুইটি, এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে যদি আপনার ওটা হয়, তখন শ্রমিক নিজে স্বয়ং নিজে অথবা তার ট্রেড ইউনিয়ন দুটোর মাধ্যমেই তারা এই কলকারখানা পরিদপ্তরে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার পরে তার উপর দায়িত্ব হচ্ছে এটা তদন্ত করবে, তদন্ত করে তারপর একটা রিপোর্ট দিবে, এবং সেটা যদি সে কিন্তু এক রকমের কিন্তু আপনার যে কোর্টের মতোই ক্ষমতা তার, সে ওই মালিক পক্ষকে বলতে পারবে যে আপনি এটা সমাধান করেন, এটা এইভাবে এটা নিষ্পত্তি করেন। তারপরে যদি না করে তখনও কিন্তু কোর্টে আবার আসা যাচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন যে কলকারখানা পরিদপ্তর আসলে ঠিকভাবে কাজ করছে কিনা, অনেক ক্ষেত্রেই আসলে দেখা যাচ্ছে যে তারা আসলে ঠিকভাবে কাজ করছে না। যদি এই জিনিসগুলো কলকারখানা পরিদপ্তরের উপরে যে দায়িত্বটা আছে সেটা যদি সঠিকভাবে তারা পালন করত, তাহলে শ্রম আইন লঙ্ঘনের ঘটনা অনেকাংশেই কমে আসতো। এটা একেবারেই নিশ্চিত, কারণ তারা তো মনিটরিং করার দায়িত্বটা তাদের উপরে আইনগতভাবেই আছে। এটাই হচ্ছে বিষয় যে ওনাদের কাছে আইনগতভাবেই আছে এবং ওনাদের এই ক্ষমতাও আছে। প্রয়োগ অনেক ক্ষেত্রে যথাযথ হয় না, যার কারণে এখনো শিশু শ্রমিক নেওয়াই তো নিষেধ। এই জিনিসগুলো আসলে
এটা হচ্ছে কি শিশু শ্রমিক, তারপরে এই কারণে আন্তর্জাতিকভাবে সমালোচনা হচ্ছে, কারণ তাদের সামনে কিন্তু বিষয়টি দৃশ্যমান। হ্যাঁ, এবং লে অফ হচ্ছে, ছাঁটাই হচ্ছে, সে বেতন পাচ্ছে না শ্রমিক। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শ্রমিক মারা গিয়েছে, যারা দায়িত্বে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা তাদেরকে এগুলো দেখার দায়িত্ব তার, লে অফ হচ্ছে, ছাঁটাই হচ্ছে, আপনার যে কোনো শ্রমিক মারা গিয়েছেন তার বকেয়া পাওনা আদায় করতে হবে, আদায় করে তার ফ্যামিলিকে দিতে হবে। এই জিনিসগুলো তো আসলে একটা কাজ। তো এখন এই কাজগুলো সঠিকভাবে মনিটরিংটা যদি তারা করতো, তাহলে এই যে শ্রমিক অসন্তোষ বা এই বিভিন্ন বিষয় যেগুলো দেখা যাচ্ছে সেগুলো অনেকাংশেই কমে আসতো। আইনটা কিন্তু একদম খারাপ না, আইনটা যথেষ্ট ভালো, এটাকে আরও ভালো করার, মডিফাই করার আরও যে সুযোগ আছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরো স্মার্টলি জিনিসটাকে দেখতে হবে এবং আরো কঠোর অবস্থানে যেতে হবে। জি, আপনি একটি শ্রমিকের যে চাকুরি বিভিন্নভাবে অবসান হতে পারে, আপনি লে অফের কথা বললেন, ডিসচার্জ হতে পারে, বরখাস্ত হতে পারে, বা তিনি নিজে রেজিগনেশন দিতে পারেন, বা টার্মিনেশনও হতে পারে। যদি যে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আইনে, শ্রম আইনে, এই প্রক্রিয়া অনুযায়ী যদি কোনো শ্রমিককে চাকরি থেকে বরখাস্ত বা লে অফ না করা হয়, মানে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেক্ষেত্রে শ্রমিকের কি প্রতিকার রয়েছে? শ্রমিকের দুটা প্রতিকার আছে একদম, আসলে ইনফ্যাক্ট তিনটা। একটা হচ্ছে যে আমি এর আগে বলেছি আপনাকে যে ওনার এই ঘটনাটা ঘটার 30 দিনের ভিতরে তাকে গ্রেভেন্স লেটার দিতে হবে, যে নোটিশ দিতে হবে যে আমার বিরুদ্ধে এইটা হয়েছে, আমার এইভাবে অধিকার লঙ্ঘন হয়েছে। তো এই দরখাস্তটি কার কাছে দিচ্ছেন? না, এই নোটিশটা দিতে হবে মালিকের কাছে। মালিকের কাছে দেওয়ার পরে তারপরে যদি সে এটা যে না করে, তাহলে তার পরবর্তী 30 দিনের ভিতরে সে সরাসরি কোর্টে আসতে পারবে, শ্রম আদালতে, এটা 33-তে, অথবা সে এই জিনিসটাকে এই কলকারখানা পরিদপ্তরে অভিযোগ আকারে দিতে পারবে। এই হচ্ছে তার দুইটা অপশন। এছাড়াও উনি সরাসরি, ওই শ্রমিক সরাসরি, এটা ওই মাসের যে এখানে একটা মাসের হিসাব আছে, একটা টাইম লিমিট আছে, তো সেইটাও যদি শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই শ্রমিক সরাসরি 213-এ অ্যাপ্লিকেশন করতে পারবে শ্রম আদালতে। মানে তার অধিকার যে আপনার কখনোই ওয়েভ হয়ে যাচ্ছে সেরকম না, সেটা বলবৎ করতেই পারবে। আর যদি কোনো শ্রমিকের মজুরি থেকে অননুমোদিতভাবে বা বেআইনিভাবে মজুরি কর্তন করা হয়, বা তার যে প্রাপ্য সুবিধা রয়েছে এগুলো যদি মালিক পক্ষ না দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কলকারখানা পরিদপ্তরের কাছে, এটা একেবারে কলকারখানা পরিদপ্তরের কাছে অ্যাপ্লিকেশন করলেই ওরা 10 দিনের ভিতরে তদন্ত করবে। তদন্ত করে যদি দেখে যে এটা সঠিক, তবে অবশ্যই মালিককে তারা বলতে পারবে। এক্ষেত্রে শ্রম আদালতে যাওয়ারও বিধান রয়েছে, শ্রম আদালতে যাওয়ারও বকেয়া মজুরির জন্য বিধান রয়েছে, শ্রম আদালতেও সে যেতে পারবে। এই দুটো অপশনই তার কাছে, মানে শ্রমিকের কল্যাণের জন্য তো আসলে বিষয়টা ওনরা আসলে যদি এই যে এভাবে, মানে আপনার ওই এটা ট্রেড ইউনিয়নের মাধ্যমে ওনারাও করতে পারবে, মানে নিজেও করতে পারবে, আবার ট্রেড ইউনিয়নের মাধ্যমেও করতে পারবে। জি, আপনি ট্রেড ইউনিয়নের কথা বলছিলেন। অনেক প্রতিষ্ঠানে সিবিএ থাকছে, কালেকটিভ বার্গেনিং এজেন্ট বা যৌথ দর কষাকষি প্রতিনিধিরা থাকছেন। যৌথ দর কষাকষি প্রতিনিধির কাজ কি এবং আইনে তাদের সম্পর্কে কি বলা হয়েছে? শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকের অধিকারগুলোকে বলবৎ রাখার জন্য, এবং কোনো শ্রমিককে এইরকম যে আপনার ওনরা লে অফ করছেন বা এগুলোর বিরুদ্ধে, মানে শ্রমিকের অধিকারটা নিয়ে কাজ করার জন্য তারা মালিক পক্ষের সাথে দর কষাকষি করবেন, বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট হিসাবে তারা কাজ করবেন। এই হচ্ছে যে মূল উদ্দেশ্য। যদি একটি প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকে, তাহলে সিবিএ এর দায়িত্ব কি রয়েছে সেক্ষেত্রে? সিবিএ আর ট্রেড ইউনিয়ন, তিনটে ট্রেড ইউনিয়ন মিলে ধরেন একটা প্রতিষ্ঠানে একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে, আর সিবিএ তো একটাই থাকবে, কালেকটিভ বার্গেনিং এজেন্ট। জি, যেটি বললাম যে আন্তর্জাতিকভাবে অনেক সমালোচিত হয়েছে যে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন করার যে অধিকার, সেটি অনেক সময় খর্ব করা হয়ে থাকে। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। এটা একেবারে যে অনেকাংশে যে মিথ্যা তাও না। ট্রেড ইউনিয়ন করার অধিকারটা আসলেই অনেকাংশে খর্ব করা হয়ে থাকে, কারণ ট্রেড ইউনিয়ন করতে গেলে দেখা যাচ্ছে যে মালিক পক্ষের সাথে একটা সরাসরি সংঘাতের মতো অবস্থার সৃষ্টি হয়, একটা অসন্তোষ সৃষ্টি হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মালিকরা চায়ও না ট্রেড ইউনিয়ন, রাজনীতিকরণ হয়, বাংলাদেশে অনেক কিছু রাজনীতিকরণ হয়ে যায়।
আবার দেখা যায় এই যে শ্রমিক মালিক সম্পর্কটাও মানে মালিক পক্ষ দেখা যাচ্ছে ট্রেড ইউনিয়ন করলে তাকে অনেক বেশি কিছু দিতে হতে পারে, যেমন মনে করেন আপনার শ্রমিক কল্যাণ ফান্ডগুলো যে ফান্ড আছে, তারপরে আপনার এই যে আপনার যে পার্টিসিপেশন শ্রমিকের যে আপনার লভ্যাংশ থেকে মালিকের লভ্যাংশ থেকে যে শ্রমিককে একটা দিতে হবে একটা অংশ, এই জিনিসগুলোকে নিয়ে আসলে বার্গেইন করার কাজটা তো করবে ট্রেড ইউনিয়ন বা সিবিএ। তো এই কারণেই আসলে মালিক পক্ষরা আসলে উৎসাহ দেয় না শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়নটা করার, উল্টো ক্ষেত্রে বাধা দেয়। জি, আমাদের শ্রম আইনে শ্রমিকের যে সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাতে শ্রমিকের কারা কারা শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত হবেন এই বিষয়ে স্পষ্টভাবে একটি বিশ্লেষণ রয়েছে। তারপর অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে বিশেষ করে যারা বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকরি করে, যেমন ব্যাংকে বা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এরকম অনেক বা প্রাইভেট সার্ভিসে রয়েছেন, এদেরকে কি শ্রম আইনে এই শ্রম আইনে যে অধিকারগুলো রয়েছে এগুলো কি তাদের জন্য প্রাপ্ত হবেন বা তারা কি প্রাপ্ত হবেন? এগুলো শ্রম আইনে শ্রমিকের সংজ্ঞাটা একদম নির্ধারিত করে দেওয়া আছে যে শ্রমিক কারা হবে বা আইন তাদের জন্য কতটুকু কার্যকর করা যেতে পারে, এবং শ্রম আইনে যেই শ্রমিকের যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই শ্রমিকের সংজ্ঞাটা অনেক বড়, অনেক বড়। এখন সেই জায়গার ভিতর থেকে আসলে একটা জিনিসই যে আসলে তদারক করবে, মিনস হচ্ছে ম্যানেজারিয়াল পোস্টটা ছাড়া এই আর সবাই শ্রমিক হিসাবে দায়িত্ব যাদের না থাকবে তারা শ্রমিক হিসাবে কাজ করবে। এখন সেই ক্ষেত্রে আপনার ব্যাংকার, সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি ওটা দেখাতে পারে যে আসলে ওনার কাজটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে উনি ছিলেন, যে কোনো প্রতিষ্ঠানে উনি আসলে শ্রমটা দিচ্ছেন এবং উনি আসলে শ্রমিক হিসাবে যদি ওনার সংজ্ঞার ভিতরে উনি দেখাতে পারেন, তাহলে অবশ্যই সে শ্রম আদালতে আসলে প্রতিকার পেতে পারে। জি, আপনি শ্রম আদালতের কথা বললেন যে শ্রম আদালতে কোনো একটা দাবি বা মামলা করলে এটি কয়েক বছর লাগে নিষ্পত্তি হতে, যার ফলে যিনি দাবি করছেন, যিনি শ্রমিক, তিনি নিরুৎসাহিত হয়ে যান। এক্ষেত্রে এটির সলিউশন কি হতে পারে? এটার সলিউশন হচ্ছে যে মামলার যে ট্রাইব্যুনাল বড় করতে হবে, শ্রম আদালত বেশি করতে হবে, আপিল আদালত করতে হবে, বিভিন্ন ওটাতে যে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে হবে, যেগুলো অলরেডি শুরু হয়েছে। এবং আলটিমেটলি বড় বিষয়টা হচ্ছে যে এখানে শ্রম যে আদালতগুলোতে আসলে সত্য কথা বলতে কি এই আপনার পরিবেশটাও একটা ওটার মানে ফ্যাক্ট একটু ওই যে ঝামেলাদায়ক, মানে ইনফর্মাল প্রসিডিওরগুলো একটু, এগুলোকে যদি ওটা করা যায় মানে স্মুথ করা যায়, তাহলে আপনা থেকেই মামলাগুলো অনেক স্পিডি হয়ে যাবে। কিন্তু শ্রম আদালতে কিন্তু শ্রমিকরা প্রতিকার পেয়ে থাকে, প্রতিকার সরাসরি পাচ্ছে, একদম সরাসরি পাচ্ছে। শ্রম আদালতে যে গেলে আপনার ওই যে প্রমাণ করতে এবং প্রমাণিত যে হয়ে গেলে উনি কিন্তু আসলে প্রতিকার পাচ্ছে। হয়তোবা মালিকরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিকরা বিলম্ব করার জন্য অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে থাকে, কিন্তু তারপরও দেখা যায় অনেক মালিক আবার আপনার আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি একসাথে এতগুলো টাকা দিতে পারছেন না, অনেকের মামলা হয়েছে, তো উনি কিছু অংশ দিলেন, আবার পরে আবার দিচ্ছেন, মানে এক ধরনের একটা যে মধ্যস্থতার মাধ্যমেও এগুলো নিষ্পত্তি হচ্ছে। তার মানে এটা খুবই ভালো, এই প্রক্রিয়াটা খুবই ভালো। শ্রম আদালতে আসলে শ্রমিকরা তার অধিকার আসলে বলবৎ করতে পারছে। জি, শ্রম আইনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটি কোম্পানির যে লভ্যাংশ, এই লভ্যাংশের একটি অংশ শ্রমিক পাওয়ার হকদার করা হয়েছে এবং তারা এই কোম্পানির লভ্যাংশ পেতে পারেন। এই বিধানটি সম্পর্কে জানতে চাচ্ছিলাম। এটা আপনার যে শ্রম আইনে 2006-এর যে শ্রম আইনে এটাতে রাখা আছে যে একটা শ্রমিকের মানে এটা হচ্ছে যে শ্রমিকের অংশ হিসাবে এই লভ্যাংশের এই বিষয়টা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, এবং এক্ষেত্রে আপনার এই যে এটা কিভাবে ম্যানেজমেন্ট হবে, 5% লভ্যাংশ এটা কিভাবে, এটার জন্য একটা ট্রাস্ট বা একটা ওটা করে ফান্ড করতে হয়, যেটা আমরা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন হ্যাঁ, ওইটার মাধ্যমে ওনরা এটা পাবে। কিন্তু আসলে বেশিরভাগ প্রতিষ্ঠানই এটা দিতে চায় না বা অনুসরণ করতে চায় না, বা কোনোভাবে ওটাতে একটা এই জিনিসটা থেকে শ্রমিকদেরকে আসলে বঞ্চিত করার একটা চেষ্টা এইটা দেখা যায়।
এটা দেখা যায়। এই জিনিসটা যেটা আপনি বলছিলেন যে সংশোধনের যে বিষয়টা শ্রম আইনের বিষয়ে, এই জিনিসটা আসলে আপনার এই চেষ্টা করাটা উচিত যে এখানটাতে কিভাবে মনিটরিংটা আরও স্ট্রং করা যায়। জি, অ্যাডভোকেট ইমরান আহমেদ ভূঁইয়া, খুব সংক্ষিপ্ত আকারে জানতে চাচ্ছি যে বর্তমানে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, আমরা দেখছি যে প্রত্যেক দিনই বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধের খবর শোনা যাচ্ছে। এই অসন্তোষগুলো রোধে সরকারকে কি করণীয় রয়েছে বর্তমানে? সরকারের তো আসলে এখানে অনেক বড় কাজ করারই স্কোপ আছে, যদিও এটা একটা রাজনৈতিক সমস্যাও হয়ে যেতে পারে, হচ্ছে হয়তোবা কিছু কিছু জায়গায় আমাদের অর্থনীতির জন্য কিন্তু কিন্তু এটা অর্থনৈতিক আমরা জিনিসটাকে আসলে রাজনৈতিকভাবে এটা যে মোকাবেলাও করতে হবে, আবার ঠিক তেমনিভাবে আপনার এই যে শ্রম মন্ত্রণালয় বা শ্রম অধিদপ্তর, কলকারখানা প্রতিষ্ঠানের যে যারা আছেন তাদেরকে নিয়ে এবং শ্রমিক নেতাদের সাথে বসে এই প্রবলেমটাকে আসলে দ্রুত সলভ করা উচিত। কারণ ওনাদের যেই ন্যায্য কথাগুলো আছে সেগুলো কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। ওনারা শ্রমিকরা যে কথাগুলো বলছেন যে তারা আসলে বেতন পাচ্ছেন না, তো মজুরি পাচ্ছেন না, সেই মজুরি তো আসলে এই মালিক পক্ষ দিতে আসলে এক রকমের বাধ্য, সে আইন বলেও বাধ্য, এবং তারা এই মজুরিটা দিচ্ছে না দেখেই এই প্রবলেমগুলো হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আসলে আইনগতভাবে সমাধান করা যায় যদি মালিকদেরকে স্পষ্ট করে সতর্ক করে দেওয়া হয় এবং বলাও হয় যে আপনারা হতে পারে যে আপনার যে রাজনৈতিক অস্থিরতার জন্য আপনাদের কিছু এটা হয়েছে, তো সেটা আপনারা আন্দোলন বন্ধ করতে হবে। তো এটার জন্য সরকার আসলে মালিকদের সাথে এটা আসলে সরাসরি বসা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।